Hi everybody, welcome to the Way of Solution. This is Arabul Rahman, স্টুডেন্টস 27 ফেব্রুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার ক্লাসে জানাই সকলকে আরও একবার স্বাগত। স্টুডেন্টস আজকের ক্লাসে অবশ্যই আমরা জিকের সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করতে চলেছি, তো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি ওয়াচ করো এবং প্রতিদিনের ক্লাস দেখছো যারা তাদের সকলকে বলবো TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করে ডাউনলোড করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকো। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদেরকে ফলো করতে পারো, অবশ্যই তোমাদের সেখানে রিয়েল টাইম আপডেট আমরা প্রোভাইড করে থাকি। লেটস স্টার্ট, আজকের ক্লাসটা শুরু করি। রাজমার্গ প্রবেশ পোর্টালটি কোন কেন্দ্রীয় মন্ত্রক চালু করেছে? রাজমার্গ প্রবেশ পোর্টাল রিসেন্টলি চালু করা হয়েছে। তো কারা করেছে? বিভিন্ন আমরা চারটে অপশান পাচ্ছি: সড়ক পরিবহন মন্ত্রক বা সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক, আবাস নগর বিষয়ক মন্ত্রক, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, নাকি স্বরাষ্ট্র মন্ত্রক। ফার্স্ট বুঝতে হবে রাজমার্গটির কি। রাজমার্গ প্রবেশ হচ্ছে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক লঞ্চ করেছে। ইউনিয়ন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ নীতিন গাডকারি, তো আমাদের ভারতের সড়ক পরিবহন ও মন্ত্রী যিনি আছেন সড়ক এবং মহাসড়ক পরিবহন মন্ত্রক নীতিন গাডকারি, টুডে লঞ্চ দ্য আপগ্রেডেড রাজমার্গ প্রবেশ ওয়েব পোর্টাল ফর হ্যাসেল ফ্রি অবটেনিং অফ নো অবজেকশন সার্টিফিকেটস বা এনওসিস ফর ফিউল স্টেশন। যে ফিউল স্টেশনগুলো হয়, মানে তেলের স্টেশন যেগুলোকে বলা হয়, সেটার গ্রহণযোগ্যতা বা সেটাকে তোমার হচ্ছে সেগুলোর কার্যক্রমে আসার জন্য এনওসি পেপারের প্রয়োজন হয়। ঠিক আছে, এনওসি মানে বুঝতে পারছো যোগ্যতা যেটাকে বলে। হ্যাঁ, সেটা যে একটা ফিউল স্টেশনের জন্য এনওসি পেপার লাগে, নো অবজেকশন সার্টিফিকেট। তো নো অবজেকশন সার্টিফিকেটে যে ঝামেলা হয় বা সেই ঝামেলা ফ্রি করার জন্য বা এটাকে ঝামেলা মুক্ত করার জন্য, একেবারে সম্পূর্ণ হ্যাসেল ফ্রি করার জন্য এই ওয়েব পোর্টালটি রিসেন্টলি তারা লঞ্চ করেছে। অলরাইট, কারা লঞ্চ করেছে? নীতিন গডকরি লঞ্চ করেছে, ভারতের বর্তমানে সড়ক এবং পরিবহন মন্ত্রী। নেক্সট, 2026 সালে TRAI টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ভারতের কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, এটা রিসেন্টলি প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এটা বেশ কয়েকদিন আগে তারা প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে, বাট আমার কোশ্চেন্সটা মিসিং গেছিলো, এই কারণে আবার আমি এটাকে মানে এখানে জয়েন করেছি প্রশ্নটা। এটা কয়েকদিন আগের কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো 2026 সালে TRAI তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে, 29তম প্রতিষ্ঠা দিবস। TRAI marks Foundation Day 2026 with high level deliberations on inclusive TV access অ্যান্ড নেটওয়ার্ক স্লাইসিং। তো রিসেন্টলি তারা একটা অন্তর্ভুক্তিমূলক টিভি অ্যাক্সেস এবং নেটওয়ার্ক স্লাইসিংয়ের মাধ্যমে উচ্চ একটা কিন্তু আলোচনার মাধ্যমে তাদের যে প্রতিষ্ঠা দিবস সেটা পালন করেছে। দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া হ্যাজ এস্টাবলিশড অন ফেব্রুয়ারি 1997। তো 1997 সালের 20 ফেব্রুয়ারি এই ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তারা প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, তো 20 ফেব্রুয়ারি তারা তাদের 29তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছিল। ভারতের প্রথম ডিজিটাল মালবাহী ই মার্কেটপ্লেস রেল পার্সেল অ্যাপ কোন রেলওয়ে জোন চালু করেছে? ভারতের প্রথম ডিজিটাল মালবাহী ই মার্কেটপ্লেস রেল পার্সেল অ্যাপ চালু করেছে কারা? সেটি হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি, সাউথ সেন্ট্রাল রেলওয়ে, অর্থাৎ দক্ষিণ মধ্য রেলওয়ে, তারা এটা লঞ্চ করেছে। সাউথ সেন্ট্রাল রেলওয়ে লঞ্চ দ্য রেল পার্সেল অ্যাপ, ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল ফ্রেট ই মার্কেট প্লেস। নেক্সট, পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। ভারতের তৃতীয় অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট, এটা মানে হচ্ছে কি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার মানে ASW, শ্যালো ওয়াটার ক্রাফট বা যেটাকে SWC বলা হচ্ছে। তো SWC জাহাজটির নাম কি, যেটা তৃতীয় জাহাজ, এই সারির তৃতীয় জাহাজ? এই সারির 8টি জাহাজ আসার কথা বলা হয়েছে, তার মধ্যে এটা তৃতীয় জাহাজ। জাহাজটির নাম অঞ্জদীপ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। দ্য ইন্ডিয়ান নেভি is set to enhance its anti-submarine warfare বা SW capabilities with the commissioning of অঞ্জদ্বীপ। তো অঞ্জদ্বীপের কমিশনিং এর মাধ্যমে বা অঞ্জদ্বীপটাকে নিযুক্ত করার মাধ্যমে আমাদের ভারতবর্ষ, ভারতের যে নৌবাহিনী আছে তারা তাদের
যে নৌবাহিনীর যে ক্ষমতা সেটা কিন্তু আরও উন্নত করেছে, তাই তো? যুদ্ধক্ষেত্রে, বিধ্বংসী যুদ্ধক্ষেত্রে আরও কিন্তু উন্নত প্রস্তুতি আমাদের ভারত গ্রহণ করেছে ইতিমধ্যে। দ্য থার্ড ভ্যাসেল অফ দ্য 8 শিপ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট প্রজেক্ট। তো এই প্রজেক্টের এটা তৃতীয় ভেসেল, এখানে 8টি ভেসেল আসার কথা বলা হয়েছে। হ্যাঁ, 8টি 8 শিপ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট, তার ভিতরে এটা তৃতীয় কিন্তু যে ক্রাফট সেটা। দ্য ওয়ারশিপ উইল বি ফর্মালি কমিশন ইনটু দ্য ইস্টার্ন নেভাল কমান্ড অ্যাট চেন্নাই পোর্ট অন 27 ফেব্রুয়ারি 2026। তো 2026 সালের 27শে ফেব্রুয়ারি এটা আমাদের কিন্তু ইন্ডিয়ান নেভিতে যুক্ত হতে চলেছে অফিসিয়ালভাবে। হ্যাঁ, অফিসিয়ালভাবে এটা যুক্ত হবে। কোথায় যুক্ত হবে? চেন্নাই পোর্টে যুক্ত হবে। চেন্নাই পোর্টটা ইস্টার্ন নেভাল কমান্ডে অবস্থিত আছে। ইস্টার্ন নেভাল কমান্ড মানে পূর্ব যে আমাদের নৌ কমান্ড আছে নৌবাহিনী, সেখানকার চেন্নাই পোর্টে এটা ভারতের নৌবাহিনীতে অফিসিয়ালি বা ফর্মালি কমিশন হতে চলেছে। দ্য সেরেমনি উইল বি প্রিজাইডেড ওভার বাই অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, চিফ অব দ্য নেভাল স্টাফ। তো এই সেরিমনিটি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে চলেছে, যিনি ভারতবর্ষের বর্তমান চিফ অব দ্য নেভাল স্টাফ অর্থাৎ নৌবাহিনীর বর্তমান মুখ্য প্রধান। নেক্সট প্রশ্ন, বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কত শতাংশ নারী পূর্ণ আইনি মানবাধিকার সম্পন্ন অর্থনীতিতে বাস করে? বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কত শতাংশ নারী পূর্ণ মানবাধিকার সম্পন্ন অর্থনীতিতে বাস করে? সেটি হচ্ছে মাত্র 4%। ওকে, মাত্র 4%। দেখো, ওমেন্স ইকোনমিক অপরচুনিটি লস অনলি হাফ এনফোর্স গ্লোবালি। তো মাত্র অর্ধেক কিন্তু প্রয়োগ করা হয়েছে বিশ্বব্যাপী নারী অর্থনৈতিক অর্থাৎ ওমেন্স ইকোনমিক অপরচুনিটি লস, নারী অর্থনৈতিক এবং সুযোগ সম্পন্ন যে আইন, সেটা পুরো পৃথিবীর মধ্যে মাত্র হাফ এনফোর্সড হয়েছে পুরো বিশ্ব জুড়ে। হ্যাঁ, অর্ধেক প্রয়োগ হয়েছে। এবং তার মধ্যে যদি দেখি, only 4% of women worldwide live in economics that provide nearly full legal equality। মাত্র 4% নারী বিশ্বের মধ্যে পূর্ণ আইনি মানবাধিকার সম্পন্ন, হ্যাঁ, সম্পূর্ণ আইনি সমতা তারা কিন্তু পায় বা তাদেরকে নিশ্চিত করা হয়েছে। 4%, মাত্র 4% নারী এরকম বাস করেন পুরো পৃথিবীতে। ওকে, চলো নেক্সট আমরা পরেরটাতে আসবো। মানে 4% সমতার নারী আছে, এটাই ব্যাপার, ঠিক আছে? 2026 সালে জাতীয় পোশাক কৃষি বিজ্ঞান মেলা কে উদ্বোধন করেছেন? জাতীয় পোশাক কৃষি বিজ্ঞান মেলা এটা অনুষ্ঠিত করেছেন আমাদের ভারতের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তিনি এটা উদ্বোধন করেছেন। 3 days ন্যাশনাল পুষা কৃষি বিজ্ঞান মেলা ইনোগ্রেটেড বাই ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহান। তো 3 দিনের একটা অনুষ্ঠান, সেটা রিসেন্টলি ভারতবর্ষের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান উদ্বোধন করেছেন। চলো এরপরেরটা, মূল বিশেষত্ব এবং ঘোষণা এখানে কি কি করা হয়েছে একটু দেখো। উন্নত কৃষির রোডম্যাপ, কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান চাষাবাদকে বিকশিত কৃষি আত্মনির্ভর ভারতের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি বড় কৃষি সংস্কারের পরিকল্পনা পেশ করেছেন। বকেয়া টাকার উপর 12% সুদ, তিনি ঘোষণা করেছেন যে কৃষকদের টাকা আটকে রাখলে 12% হারে সুদ দিতে হবে, কোনো বিলম্ব সহ্য করা হবে না, কেন্দ্রের প্রাপ্য সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। কেভিসি এর নতুন ভূমিকা, কৃষি বিজ্ঞান কেন্দ্র মানে কেভিসি এখন থেকে জেলা স্তরে কৃষি সংস্কারের প্রধান কেন্দ্র বা কমান্ড সেন্টারে পরিণত হবে। কেসিসি ঋণ এবং ব্যাংকের দায়বদ্ধতা, কিষাণ ক্রেডিট কার্ড ঋণের উপর 4% সুদের কথা উল্লেখ করে তিনি বললেন কোনো রকম দেরি করা চলবে না এবং এর জন্য ব্যাংকগুলোকে দায়বদ্ধ থাকতে হবে। এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস সংগ্রহের দ্রুততা, মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য যেটাকে এমএসপি বলা হচ্ছে, ফসল সংগ্রহের
কাজ 3 মাসের বদলে 1 মাসের মধ্যে শেষ করতে হবে। এতে তোমার হচ্ছে কৃষকরা তাদের ন্যায্য দাম পাবে বলে মনে করা হচ্ছে, যাতে কৃষকরা দ্রুত তাদের ফসলের দাম পান। একদমই। চলো এরপরে সরাসরি ভর্তুকি, 2 লক্ষ কোটি টাকার সার ভর্তুকি যাতে সরাসরি কৃষকদের কাছে পৌঁছায় এবং তারা যেন এর প্রকৃত সুবিধা পান তা নিশ্চিত করা হবে এর মাধ্যমে। এছাড়া বিকশিত কৃষি সংকল্প অভিযান, বিজ্ঞানীরা গবেষণার থেকে সরাসরি চাষের জমিতে গিয়ে কৃষকদের সহায়তা করবেন এবং এই বিশেষ অভিযানটি এপ্রিল মাস থেকে পুনরায় চালু হতে চলেছে। এই হচ্ছে আমাদের কিন্তু মূল বিশেষত্ব এই বছরের যে আমাদের পুসাতে অনুষ্ঠিত হলো কৃষি বিজ্ঞান মেলা, সেখানে বা যেটা উদ্বোধন করা হলো তার এই ঘোষণা এবং বিশেষ কিন্তু বিশেষত্ব আমরা দেখতে পাচ্ছি। চলো এর পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি, উত্তর পূর্ব ভারতে বসন্ত উৎসব বা নর্থ ইস্ট স্প্রিং ফেস্টিভ্যাল 2026 বা 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উত্তর পূর্ব ভারত বা নর্থ ইস্টের একটা জায়গাতে হচ্ছে। কোথায়? গুয়াহাটি আসাম, আগরতলা ত্রিপুরা, মণিপুর ইম্ফল মণিপুর, নাকি দিমাপুর নাগাল্যান্ড? অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নাগাল্যান্ডের দিমাপুরে এটা অনুষ্ঠিত হচ্ছে। ইন নাগাল্যান্ড দ্য 3 days নর্থ ইস্ট স্প্রিং ফেস্টিভ্যাল, 3 দিনের একটা উৎসব এটা নর্থ ইস্টে পালিত হয়। অলসো নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ নর্থ ইস্ট, অর্থাৎ এটাকে আমরা উত্তর পূর্ব ভারতের ফেস্টিভ্যাল বা নর্থ ইস্ট উত্তর পূর্ব উৎসব নামেও চিনি এটাকে। হ্যাঁ, এই উৎসবটাকে বলা হয়। উইল বিগিন টুমোরো অ্যাট দ্য NEZCC কমপ্লেক্স দিমাপুর। তো দিমাপুরে এটাও অনুষ্ঠিত হতে চলেছে। এই যে জায়গাটা NEZCC কমপ্লেক্স বলা হচ্ছে সেখানে। ডিমাপুরটা হচ্ছে নাগাল্যান্ডে অবস্থিত। ভারতীয় বায়ুসেনা সম্প্রতি কালারি লিপ মহড়াটি ভারতের কোন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে? ভারতীয় বায়ুসেনার একটা মহড়া, হ্যাঁ, কালারি লিপ, এই মহড়াটি ভারতের কোন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে লাক্ষাদ্বীপ অঞ্চলে। আচ্ছা যাই হোক, এটা আচ্ছা এই যে উত্তর, লাক্ষাদ্বীপ অঞ্চলে এটা অনুষ্ঠিত হয়েছে। সাউদার্ন এয়ার কমান্ড, আচ্ছা প্রথমে একটু জেনে রাখো, সাউদার্ন এয়ার কমান্ড যেটা আছে, সাউদার্ন এয়ার কমান্ড এর হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? আরে এর হেডকোয়ার্টার হচ্ছে তিরুবনন্তপুরমে। তিরুবনন্তপুরমটা কোথায়? তিরুবনন্তপুরমটা অবস্থিত আছে কেরালাতে, তো সেখানে। চলো, সাউদার্ন এয়ার কমান্ড অফ দ্য Indian Air Forces has successfully conducted a high-tempo joint maritime exercise named Kalari Lep in the Lakshadweep and Minicoy Archipelago. Okay, সরি অ্যাক্রোপ্লাগো। তো এখানে এখানে আমরা লাক্ষাদ্বীপে দেখতে পেয়েছি রিসেন্টলি ভারতের যে দক্ষিণ অঞ্চলীয় বা সাউদার্ন এয়ার কমান্ড আছে, যার হেডকোয়ার্টার তিরুবনন্তপুরমে, তারা একটা খুব উচ্চ গতির যৌথ সামুদ্রিক মহড়া, মেরিটাইম এক্সারসাইজ, বুঝেছো, সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত করেছে। কোথায় এটা? লাক্ষাদ্বীপ অ্যান্ড মিনিকয় যে দ্বীপপুঞ্জ, ঠিক আছে, সেখানে এটা অনুষ্ঠিত হয়েছে। সো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এটার নাম কি? এটার নাম হচ্ছে কালারি লেপ বা কালারি লিপ, এটাকে বলা হচ্ছে কালারি লেপ। অলরাইট, তো এখানে এটা থেকে প্রশ্ন দিতে পারে আমাদের পরীক্ষায়। চলে, এটা আমরা জেনে রেখে দিলাম। এবারে আমরা আজকের জিকে প্রশ্ন উত্তর সেশনে যাব। তার আগে TWS একাডেমি তোমরা একটু ব্যানারটা দেখে ফেলো, দেখো কি কি ব্যাচ চলছে। যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, কোন ব্যাচে অ্যাডমিশন নেবে বুঝে নাও। এখান থেকে বিভিন্ন ব্যাচ আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0, রেল ফাউন্ডেশন 2 ব্যাচ, হ্যাঁ, SSC GD ফাউন্ডেশন, KP 2000, WP KP 2026 ব্যাচ, ANM GNM ব্যাচ, আপার প্রাইমারি ব্যাচ, এই ব্যাচগুলো চলছে বর্তমানে, অনগোয়িং ব্যাচ। তো তুমি অ্যাডমিশন নিতে পারো এখানে। হ্যাঁ, তো অ্যাডমিশন নেওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আর নিজে থেকেও ভর্তি হতে পারো। যদি কোথাও অসুবিধা আসে তো আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো আমরা আজকের প্রশ্ন উত্তর সেশনে আসি। গান্ধার শিল্পরীতি গান্ধারা স্কুল অফ আর্ট কোন দুটি শিল্পরীতির সংমিশ্রণ? গান্ধার শিল্পরীতি আমরা জানি এটা কুষাণ যুগে বিকশিত হয়। এক মিনিট। ওকে,
সো এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে কুষাণ যুগে, কুষাণ যুগে বিকশিত। ঠিক আছে, এটা কোন যুগে বিকশিত হয়? কুষাণ যুগে বিকশিত হয়। আচ্ছা, এটা একটা ভারতীয় গ্রিক একটা কিন্তু শিল্পরীতির সংমিশ্রণ, বা এটাকে আমরা বলতে পারি ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক শিল্পের সংমিশ্রণ। নেক্সট প্রশ্ন, শুভজিৎ সাহা, সৃজা আকুলা, মানব ঠাক্কর কোন খেলার সাথে যুক্ত? এরা ভারতের হয়ে কিন্তু বিভিন্ন সময়ে খেলাধুলোর জগতে কৃতিত্ব গড়েছেন রিসেন্ট টাইমে। এদের নামগুলো বলো, এরা কোন খেলার সাথে যুক্ত? চলো আরো দুটো নাম জুড়ে নাও এর সাথে। মনিকা বাত্রার নামটা জুড়ে নিতে পারো এবং শরৎ কমলের নামটা জুড়ে নিতে পারো। চলো সহজ করে দিলাম। শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে ভারত থেকে শরৎ, শরৎ কমল। হ্যাঁ, মনিকা বাত্রা। তো এরা কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই এরা যুক্ত হচ্ছে টেবিল টেনিস খেলার সাথে। টেবিল টেনিসকে আমরা বলে থাকি পিং পং। টেবিল টেনিসের আরেকটা নাম কি আছে? পিং পং, চায়নার জাতীয় খেলা। নেক্সট, ভারতে কফি চাষের জন্য উপযুক্ত অঞ্চল কোনটি? কোথায় খুব ভালো কফি চাষ হতে পারে? এখানে কফি চাষ আমাদের ভারতে কোথায় হয়? কর্ণাটকে খুব ভালো কফি চাষ হয়। কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে প্রথম, তাই তো? পুরো ভারতবর্ষের মধ্যে কফি উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক রাজ্য। তো এখন এই কফি চাষে সব থেকে উপযুক্ত অঞ্চল কোনটি? সব থেকে উপযুক্ত অঞ্চল কফি চাষের জন্য দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, দাক্ষিণাত্য রিজন যেটা আছে সেটা। অলরাইট, চলো এর পরের প্রশ্ন। বিশেষ করে কর্ণাটকে আমরা দেখতে পাবো খুব বেশি কফি চাষ হয়। রিসেন্টলি খবরের শিরোনামে ছিল সোমগো লেক বা ছাঙ্গু লেক কোন রাজ্যে অবস্থিত? এখানে প্রচুর বরফ পড়েছে এই কয়েকদিনে, 2-3 দিন ধরে, এবং সেখানে প্রচুর টুরিস্টরা কিন্তু আটকা পড়ে গেছে। তো এটা খবরের শিরোনামে আমরা পেয়েছি ছাঙ্গু লেককে। তো ছাঙ্গু লেক কোথায় আছে? সোমগো লেক বা ছাঙ্গু লেক অবস্থিত আছে সিকিম রাজ্যে, সিকিমে সাঙ্গু লেক। অপশন এ ইজ রাইট অ্যান্সার। নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? ভারতীয় সংসদে ইউজুয়ালি 3টে অধিবেশন বসে থাকে, তার ভিতরে 2টো ডাকা বাধ্যতামূলক। তো এখানে কোনটা অধিবেশনের মধ্যে পড়ে না? বাজেট অধিবেশন অবশ্যই অধিবেশন। এখন এই কয়েকদিন আগে পার্লামেন্টের শীতকালীন অধিবেশন হলো, সরি বর্ষাকালীন অধিবেশনও একটা হয়ে থাকে। তো 3টে অধিবেশন আমরা পাচ্ছি, শীতকালীন, বর্ষাকালীন আর বাজেট। তাহলে গ্রীষ্মকালীন বলে কোনো অধিবেশন হয় না। এর ভিতরে বাজেট অধিবেশনটা হচ্ছে সব থেকে দীর্ঘতম অধিবেশনের মধ্যে পড়ে। সব থেকে দীর্ঘতম অধিবেশন কোনটি? রিসেন্টলি হলো না অধিবেশন, পার্লামেন্টে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হলো। হ্যাঁ, 1লা ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করলো পার্লামেন্টে। সন্তোষ ট্রফি ভারতীয় ফুটবলে একজন মহান ব্যক্তিত্ব স্যার ড্যাশের নাম অনুসারে নামাঙ্কিত করা হয়েছে। আমরা জানি সন্তোষ ট্রফি কি? সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবলের সাথে যুক্ত, তাই তো? সন্তোষ ট্রফি কিসের সাথে যুক্ত? সন্তোষ ট্রফি ফুটবলের সাথে যুক্ত। তো এর সাথে একজন বাঙালির নাম যুক্ত আছে, ফুটবলের সাথে যুক্ত। আচ্ছা, এর সাথে একজন বাঙালির নাম যুক্ত আছে, একজন বাঙালির রাজার নাম যুক্ত আছে। সেই রাজাটার নাম কি? রাজাটার নাম হচ্ছে মন্মথনাথ রায়চৌধুরী। এনার নামেই সন্তোষ ট্রফির তার নাম এসেছে। তো স্যার সন্তোষ ট্রফির নাম সন্তোষনাথ রায়চৌধুরী থেকে না এসে নাথ রায়চৌধুরীর নামে কেন আসলো? মন্মথনাথ রায়চৌধুরী ছিলেন সন্তোষের রাজা। সন্তোষটা বর্তমানে বাংলাদেশের মেবি ময়মনসিংহ অঞ্চল যেটা আছে, ময়মনসিংহ, যাই হোক ওই অঞ্চলটাতে আর কি তোমার এই সন্তোষ বলে রাজ্যটা ছিল। সেই সন্তোষ রাজ্যের একজন রাজা ছিলেন, খুব ইয়াং রাজা ছিলেন। তিনি অবশ্য তোমার ফুটবল খেলা খুব ভালোবাসতেন, তার নামে এটা নামাঙ্কিত হয়েছে। মন্মথ নাথ রায়চৌধুরী, ইনি ডিয়ার স্টুডেন্টস 1983 থেকে 1939 সন্তোষের রাজা ছিলেন। ছিলেন একজন বাঙালি অভিজাত, লেখক, রাজনীতিবিদ এবং ফুটবল প্রশাসক। মানে ভারতীয় ফুটবলের প্রশাসক হিসাবেও তিনি ছিলেন অনেকদিন। ভারতীয় ফুটবলের সাথে তিনি যুক্ত ছিলেন, খেলতেন না কিন্তু ফুটবল খেলা ভালোবাসতেন আর কি। হ্যাঁ, তো মন্মথনাথ রায়চৌধুরী থেকে সন্তোষের নাম এসেছে সন্তোষ ট্রফি, সন্তোষের রাজা যেহেতু তিনি ছিলেন। বাংলাদেশে সন্তোষ বলে এই রাজ্যটা, বা রাজ্য বলতে একটা অঞ্চল ছিল, সেখানে তিনি রাজা ছিলেন। যাই হোক,
ছোট্ট একটা টপিক জিনিস জেনে রাখো, সন্তোষ ট্রফিটা রিসেন্ট টাইমে জিতেছে কে? সন্তোষ ট্রফিটা রিসেন্ট টাইমে জিতেছে কারা? 2025-26 সন্তোষ ট্রফি জয়ী হয়েছে যে দলটা, তারা কারা আমি কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি, তারা হচ্ছে সার্ভিস। আমাদের ভারতের সার্ভিস কিন্তু জিতেছে, বা সার্ভিসেস কিন্তু এবছরে জিতেছে 2025 সালে সন্তোষ ট্রফিটা। কেরালাকে ফাইনালে হারিয়েছে, 1-0 গোলে কেরালাকে হারিয়ে জিতেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? দুটো বিশ্বযুদ্ধের কথা হয়, একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2। তো ওয়ার্ল্ড ওয়ার 1 অ্যান্ড 2, ওয়ার্ল্ড ওয়ার 1 কোনটি ছিল? ওয়ার্ল্ড ওয়ার 1 ছিল 1914 থেকে 1918 সালের মধ্যে, আর ওয়ার্ল্ড ওয়ার 2 ছিল 1939-এ শুরু, সেখান থেকে 1945 সালের মধ্যে। তো এখানে 1939-এ শুরু হয় আর 1945-এ গিয়ে এটা এন্ড হয় বা শেষ হয়েছিল। দ্য ওয়ার্ল্ড ওয়ার 2, দ্য মোস্ট ডেঞ্জারাস, মোস্ট কিন্তু আমরা যদি বলি খতরনাক একটা যুদ্ধ ছিল এটা। দ্য সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির লেখককে, একটা আত্মজীবনীমূলক বই এটা। তো কার আত্মজীবনী এটা? এ সেঞ্চুরি ইজ নট এনাফ হচ্ছে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি? ক্যালোরি সবচেয়ে বেশি ক্যালোরি ফ্যাটে আছে। ফ্যাটে তো সবচেয়ে বেশি ক্যালোরি থাকে, তাই তো? ফ্যাট খেলে এমনিতে কি আর মানুষ মোটা হয়ে যায়? ফ্যাট হচ্ছে কি, ফ্যাটে সব থেকে বেশি ক্যালোরি থাকে। কত ক্যালোরি থাকে পার গ্রামে? যদি আমরা দেখি প্রতি গ্রামে ফ্যাটে ক্যালোরি থাকে 9 থেকে 9.5 কিলো ক্যালোরি পার গ্রাম। হ্যাঁ, কিলো ক্যালোরি পার গ্রাম, এটা হচ্ছে ফ্যাটে কিন্তু ক্যালোরি। নিউট্রন কে আবিষ্কার করে? কোষের নিউট্রন একটা নিষ্ক্রিয় কণা, এটা কে আবিষ্কার করে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা যে আমাদের পরমাণু থাকে, সেই পরমাণু নিউট্রন। ঠিক আছে, চলো এর পরেরটা। একটি কার্বন ক্রেডিট বলতে কি পরিমাণ গ্রিনহাউস গ্যাস কমানোকে বোঝায়? একটা কার্বন ক্রেডিট বলতে আমরা কি বুঝি? মনে করো এটা একটা একটা কার্বন ক্রেডিট। এই একটা কার্বন ক্রেডিট মানে কি? কত কেজি গ্রিনহাউস গ্যাস কমানোকে বোঝায়? 100 কেজি, মানে 1 কুইন্টাল কার্বন ডাইঅক্সাইড, 1 টন কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট, 1 টন কার্বন ডাইঅক্সাইড এবং 500 কেজি মিথেন। রাইট অ্যান্সার হচ্ছে 1 টন কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট গ্যাস, গ্রিনহাউস গ্যাস কমানোকে বোঝায় 1 কার্বন ক্রেডিট। ওকে, অপশন এখানে তাহলে বি রাইট অ্যান্সার। চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত? চিপকো মুভমেন্ট 1973 শুরু হয়। হ্যাঁ, 1973 সালে শুরু হয় চিপকো মুভমেন্ট। তো এই যে চিপকো মুভমেন্টটা শুরু হয় 1973 সালে, কোথায় শুরু হয়েছিল? উত্তরাখণ্ড অঞ্চলে। উত্তরাখণ্ড অঞ্চলে চিপকো মুভমেন্টটা শুরু হয়েছিল। এটাকে আমরা বলছি বৃক্ষ বাঁচানোর একটা আন্দোলন, বন সংরক্ষণের জন্য সেখানকার মানুষজন গাছ জড়িয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন, আন্দোলন করেছিলেন। এটাকে আমরা চিপকো মুভমেন্ট বলছি। তামিলনাড়ুর ভারতনাট্যম নৃত্যের প্রাচীন নাম কি ছিল? ভারতনাট্যমের একটা প্রাচীন নাম আছে, কি নাম? কথাগুলি, কুরুভজ্জি, সাদিরে নাকি কৃষ্ণাট্টম? ভারতনাট্যমের অনেক নাম আছে, তার ভিতরে একটা হচ্ছে সাদিরাট্টাম। সাদিরাট্টাম, দাসিয়াট্টাম, অগ্নিনৃত্যম, অনেক নাম আছে। তার সাদিরাট্টাম হচ্ছে তামিলনাড়ুর ভারতনাট্যম নৃত্যের প্রাচীন নাম। পৃথিবী তার অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পৃথিবী তার অক্ষের উপরে ঘোরে, ঠিক আছে? এই ঘোরার কারণে আমরা জানি দিন রাত্রি হয়ে থাকে, তাই তো? এর কারণে কি হয়? এর কারণে দিন রাত্রি হয়। তো এর কারণে যে দিনরাত্রি হয়, এই যে দিনরাত্রি, এটা কেন হয়? কারণ পৃথিবী ঘুরছে নিজের অক্ষের চারিদিকে। তো কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্বে ঘোরে পৃথিবী। এফডিআই বলতে কি বোঝায়?
এফডিআই মিনস হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত এফডিআই শব্দটা, অর্থাৎ সরাসরি বৈদেশিক বিনিয়োগ। এফডিআই মিনস কি, সরাসরি, ফরেন ডিরেক্ট সরাসরি বৈদেশিক বিনিয়োগকে বোঝায়। আমাদের ভারতের অর্থনীতিতে যখন বিদেশি কোনো কোম্পানি, বিদেশি ব্যক্তিরা যখন টাকা ইনভেস্ট করবে, হ্যাঁ, যখন ভারতীয় শেয়ার মার্কেটে তারা ঢুকবে, ভারতে যখন তারা ইনভেস্ট করবে, এটাকে বলা হবে এফডিআই। তো রিসেন্ট টাইমে ভারতের এফডিআই কমেছে, কারণ ভারত থেকে অনেক রাজনৈতিক উথালপুথালের কারণে ভারত থেকে কিন্তু এফডিআই কমে গেছে। তো এফডিআই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত। অলিম্পিক মোটো কমিউনিটার শব্দটির অর্থ কি? 2021-এ এটা যুক্ত হয়েছে অলিম্পিকের সাথে, এটা অলিম্পিকের বর্তমানে মোটো। অলিম্পিকের মোটো কমিউনিটারের অর্থ হচ্ছে ইকুইটি বা ইকুয়ালিটি বা ঐক্য বা একসাথে, এটাই বোঝাচ্ছে আর কি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বার্ড নেস্ট ফান্ড কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? দেখো না, বার্ড নেস্ট দেখেছো? বিভিন্ন পুরনো বাড়ির গায়ে কিন্তু জন্মায়, পুরনো বাড়ির গায়ে পাথরের ফাটলে দেখতে পাওয়া যায়, এগুলোকে এপিফাইট বলে। এপিফাইট মানে কি, পাথরের ফাটলে যেগুলো জন্মায়। হ্যাঁ, হ্যালোফাইট মানে হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, লবণাক্ত জলে যেগুলো জন্মায়। মেসোফাইট মিন্স হচ্ছে যেগুলো সাধারণ পরিবেশে জন্মায়। আর হাইড্রোফাইট মানে যেগুলো জলে জন্মায়, যেমন শালুক, পদ্ম, এগুলো জলে জন্মায়, তাই তো, এগুলো হাইড্রোফাইটের মধ্যে পড়ে। আর এপিফাইট হচ্ছে বার্ড নেস্ট ফার্ন, একটা ফার্ন আছে, বিশেষ করে পোড়া বাড়ি, পুরনো বাড়ি, ভুতুরে বাড়ি, এইসব জায়গায় জন্মায়, এটাকে এপিফাইট বলছি। আচ্ছা, মার্কেট এনাবলার্স ডাইমেনশনে কোন রাজ্যটির শীর্ষস্থান ধরে রেখেছে? সিম্পল জিনিস, এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মার্কেট এনাবলার্স মানে এনাবলার্স মানে কি? মার্কেট এনাবলার্স মিন্স হচ্ছে এমন উপাদান বা অবকাঠামো বা নীতি যা কোনো নির্দিষ্ট শিল্প বা বাজারের প্রবৃদ্ধি, কার্যকারিতা এবং উদ্ভাবককে সহজতর এবং ত্বরান্বিত করে। মানে এখানে কোন রাজ্য খুব স্পিডে প্রবৃদ্ধি করছে এবং সেই রাজ্যটা ফিউচারেও প্রবৃদ্ধি করবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এটাকে আমরা বলছি কি, মার্কেট এনাবলার্স। তো এনাবলার্স এই যে ব্যাপারটা, এমন একটা নীতি যেটা সেই বাজারকে প্রবৃদ্ধি, কার্যকারিতা, উদ্ভাবন সহজতর এবং ত্বরান্বিত করে থাকে। এই জিনিসটা ধরে রেখেছে গুজরাট, কারণ গুজরাটে খুব বেশি কিন্তু ফরেন ইনভেস্ট আসছে, বিভিন্ন রাজ্য থেকে ইনভেস্ট আসছে। গুজরাট কিন্তু পুরো একদমই শীর্ষে আছে এই ব্যাপারটাতে। শিশুদের অধিকার ও কল্যাণে কাজ করে কারা? অবশ্যই শিশুদের অধিকার এবং কল্যাণে কাজ করবে কারা? ইউনিসেফ করবে, ইউএনআইসিইএফ, ইউনিসেফ, চিলড্রেন এমার্জেন্সি ফান্ড বলা হয়। লাস্ট প্রশ্ন, কালবেলিয়া লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের এবং এটি কোন সম্প্রদায়ের সাথে যুক্ত? কালবেলিয়া 2010 সালে ইউনেস্কো তালিকাভুক্ত হয়। হ্যাঁ, ইউনেস্কোর অস্পর্শনীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়। তো এটা যে ইউনেস্কোর তালিকাভুক্ত হয়, সেই কালবেলিয়া নৃত্যটি কোন রাজ্যের, কোন সম্প্রদায়ের মানুষ পালন করে? রাজস্থানের সাপুড়ে সম্প্রদায়ের মানুষরা পালন করে থাকে এটা, রাজস্থানের সাপুড়ে সম্প্রদায়ের মানুষ। চলো, এই ছিল আজকের ক্লাস। আশা করবো ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলে ক্লাসটি একটা করে লাইক করবে। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।